বসো, আমি চা নিয়ে আসি। কথাটা বলে তানিয়া ম্যাম আর মিম কিচেনের দিকে চলে গেল। রাত চারিদিকে তাকিয়ে বাড়িটা দেখছিল। অনেক সুন্দর করে সাজিয়েছেন ম্যাম। ওদিকে কিচেনে গিয়ে তানিয়া চা বানাতে শুরু করে। যাই বলিস তানিয়া, ছেলেটা কিন্তু দেখতে পুরাই আগুন। শুধু দেখতেও না, গুণেও আগুন। ছেলেটার নাম্বারটা এনে দে না প্লিজ। মিমের কথায় তানিয়া রাগান্বিত হয়ে পেছনে ঘুরে তাকালো। কি বললি? আবার বল। বলছি ছেলেটার নাম্বারটা এনে দিলে প্রেম করতাম। আমি নিজেই নাম্বার আনতে পারছি না, আর তোর জন্য আনবো? আর তুই ওর দিকে তাকাবি না? কেন তাকাবো না? অত সব বুঝি না, তুই ওকে মন থেকে মুছে ফেল। এটা কোনো কথা হলো? প্রেমের আগেই ছ্যাঁকা দিয়ে দিল। তানিয়া মুচকি হেসে চায়ের কাপ নিয়ে ড্রয়িং রুমে আসলো। রাজ তখন নিচের দিকে তাকিয়ে চুপচাপ বসেছিল। এরপর তারা অনেকক্ষণ গল্প করে। ম্যাম, আপনার আব্বু আম্মু কোথায়? বাবা মা দেশের বাইরে থাকেন। আজ তাহলে আসি ম্যাডাম। ঠিক আছে। আচ্ছা, একটা কথা। জি বলুন ম্যাম। তোমার নাম্বারটা দেওয়া যাবে? মানে কোনো দরকার হলে কল করব। রাজ নাম্বারটা দিয়ে বাড়িতে চলে আসে। ওদিকে তানিয়া নাম্বারটা সেভ করে মিমকে দেখায়। মিম মন খারাপ করে বসে থাকে। জানো, রাগ করো কেন? ওর থেকে অনেক ভালো ছেলে আমি তোমাকে এনে দিব। কচু দিবা, দেখবি তোর ছেলে মেয়ে সব টিকটিকির মতো হবে, বানরের মতো নখ থাকবে, তরে খামচায় মেরে ফেলবে। শকুনের দোয়ায় কোনোদিন গরু মরতে দেখেছিলি? বলেই হাসতে হাসতে রুমে চলে যায় তানিয়া। রাজ বাড়িতে এসে পড়তে বসে, কিন্তু আজ কেন জানি কিছুতেই মন বসছিল না। তাই শুয়ে পড়ল। হালকা একটা ঘুম দিয়ে আবারও পড়তে বসলো। কিছু সময় পড়ালেখা করে ডিনার করে শুয়ে পড়ে। ঘুম আসছিল না, তাই রাজ কিছু সময় রুমে পায়চারি করলো। একটু পর এসে আবারও শুয়ে পড়লো। হঠাৎ করেই ফোনের রিং বাজতে শুরু করলো। রাজ কিছুটা অবাক হয়ে ফোনটা তুলে ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কি রাজ? জি বলুন। আমি তানিয়া। ম্যাম, আপনি কোনো প্রয়োজন? না, এমনি ঘুম আসছিল না, তাই ভাবলাম তোমাকে কল করে দেখি কি করো। আমারও একই অবস্থা, কিছুতেই ঘুম আসছিল না। এরপর দুজন কিছু সময় কথা বলে রাজ ঘুমিয়ে যায়। এভাবেই বাড়ির ভার্সিটি করে প্রায় 7 সপ্তাহ কেটে গেল। এখন অনেকটাই স্বাভাবিক ম্যামের সাথে। তবে ম্যামের ব্যবহার রাজের কাছে কেমন জানি লাগে। পরদিন ভার্সিটিতে একটা অনুষ্ঠান ছিল। প্রাইভেট ভার্সিটি হওয়ায় ক্যাম্পাসে তেমন বড় না, তাই একটা বিশাল পার্টি সেন্টারে আয়োজন করা হয়। রাজ এইসবে যায় না, তবে এবার ম্যাম তাকে থাকতে বলেছেন, তাই ভাবছে যাবে। পরদিন সকালবেলা রাজ রেডি হয়ে হচ্ছিল। সাদা একটা পাঞ্জাবি পরে চুলগুলো ঠিক করে বেরিয়ে পড়ল। পার্টি সেন্টারে আসতেই মনটা খারাপ হয়ে গেল রাজের। চারিদিকে ছেলেমেয়েরা মডার্ন ড্রেস পরে লাফালাফি করছে, কেউ বয়ফ্রেন্ডের হাত ধরে ঘুরছে। সব মিলিয়ে জায়গাটা যেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানের জন্য, সেটা বোঝা যাচ্ছিল না। একটু পর অনুষ্ঠান শুরু হলো। রাজের পাশে চেয়ারটা খালি ছিল। হঠাৎ করেই একটা নীল শাড়ি পরা মেয়ে বসে পড়ল। সেখানে রাজের পুরো মনোযোগ স্টেজের দিকে, তাই খেয়াল করেনি। যখন খেয়াল করলো তখন সে অবাক। তানিয়া ম্যাডাম শাড়ি পরেছেন, অদ্ভুত সুন্দর লাগছিল ওনাকে। কি হলো রাজ, এইভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি বেশি বাজে লাগছে? ছি ছি, এসব কি বলছেন? আপনাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ, তোমাকে অনেক কিউট লাগছে। অনুষ্ঠান শেষ হতে স্টুডেন্টরা অশৃঙ্খলতা শুরু করলো। রাজা তানিয়া ম্যাম একপাশে দাঁড়িয়েছিলেন। ছেলেমেয়েরা ড্রিঙ্ক করা আরম্ভ করলো। রাজার এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। পার্টি সেন্টারটা অনেক বড় ছিল, তাই সে দ্বিতীয় তলায় গেল। সেখানে একই অবস্থা। রাজ আনমনে হাঁটছিল। হঠাৎ করেই তার নজর পড়ে একটা রুমের ভেতরে। তাকাতেই চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ভিতরে আর কেউই নয়, তার একমাত্র ছোট বোন মাহি একটা ছেলের সাথে অন্তরঙ্গ সম্পর্কে লিপ্ত আছে। রাজার তাকাতে পারল না, সোজা নিজের বাসায় চলে আসলো। পিছন থেকে ম্যাম অনেকবার ডাকলেও রাজ না শুনেই হাঁটছিল। রাজের এমন ব্যবহারে তানিয়া কিছুটা অবাক হলো। রাজ বাড়িতে এসেই তার আব্বু আম্মুকে চিৎকার করে ডাকতে থাকে। তার চিৎকার শুনে বাবা মা নিচে নামে। কি হয়েছে রাজ, এরকম চিৎকার করছো কেন? আমি কতবার নিষেধ করেছিলাম মাহিকে এভাবে অবাধ ঘোরাফেরা থেকে বাধা দাও না, তোমরা আমার কথা শুনলে না। আজ যদি ওকে বাধা দিতে এরকম দিন দেখতে হতো না। কি হয়েছে বাবা, বল আমাদেরকে। রাজ সব ঘটনা খুলে বলে। রাজের আম্মু সোজা মাটিতে বসে পড়ে। পুরো বাড়ি নিস্তব্ধ। কিছুক্ষণ পর মাহি বাড়িতে প্রবেশ করলো। কোথায় গিয়েছিলি? কোথায় যাব? কলেজে গিয়েছিলাম। রাজ নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। গিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল মাহির গালে। তার বাবা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে দেখছিলেন, কারণ কখনো রাজকে এতটা ভয়ঙ্কর হতে দেখেননি তিনি। আব্বু আম্মু, তোমরা দাঁড়িয়ে কি দেখছো?
রাজ আবার গায়ে হাত তুললো কেন? বেশ করেছে, যে কাজটা এতদিন আমরা করতে পারিনি আজ সেই কাজটা ও করেছে। এতদিন ঠিক মতন তোকে শাসন করলে আজ তুই এতটা নিচে নামতে পারতি না। রাজ টেনে নিয়ে রুমির দরজা আটকে রাখে মাহিকে। কখনো চিন্তা করেনি সে তার একমাত্র ছোট বোনের গায়ে হাত তুলবে, কিন্তু সময় এমনই, কখন কাকে কিভাবে কোথায় এনে ফেলে তা বোঝা বড়ই রহস্যময়। রাজ কিছু ভাবতে পারছে না, রুমে গিয়ে শুয়ে রইল। তখনই ম্যামের ফোন আসলো। রাজ, তোমার কি হয়েছে? কিছু না ম্যাম। কিছু তো একটা হয়েছে। আমি পেছন থেকে কত করে ডাকলাম, তুমি একটা বার ফিরেও তাকালে না। আমার ফ্যামিলির কিছু প্রবলেম, কালকে ভার্সিটিতে এসে বলবো। ওকে, আচ্ছা তাহলে রাখি ম্যাম। ঠিক আছে, গুড বাই। রাজ মাহির রুমে গেল। মাহি উল্টো হয়ে শুয়ে আছে। রাজ গিয়ে মাথায় হাত বোলাতে শুরু করলো। মাহি কান্না করছে, শুধু আর কোনো কথা বলছে না। মাহি বোন, আমার বর্তমান সময়টা বড় কঠিন, লড়াই করে বাঁচতে হবে তোকে। আমি আগেই বলেছি যে আধুনিকতার অহংকারে মাটিতে পা পড়ছে না, সে আধুনিকতা একদিন মাটির সাথে মিশিয়ে দিবে। ভাইয়া, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। প্রমাণ করতে পারবি? যদি পারিস কথা দিলাম আমি তোকে ওই ছেলের সাথে বিয়ে দিব। কিভাবে করব? তুই এখনই ওই ছেলেকে কল কর আর বল তুই ওকে বিয়ে করতে চাস। আব্বু আম্মু তোর জন্য ছেলে দেখছে। মাহি রাজের কথা মতো কাজ করে ছেলেটিকে কল করে বলে সে তাকে বিয়ে করতে চায়, কিন্তু ছেলেটি নানান অজুহাত দেখিয়ে বিয়ে করতে চায় না। মাহি রাজকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ভাইয়া, তুই আমাকে ক্ষমা করে দিস। তোকে আমি অনেক কষ্ট দিছি, আমার কারণে তোকে অনেক কথা শুনতে হয়েছে। তুই বুঝতে পেরেছিস, এটাই অনেক। তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। রাজ মাহিকে শুইয়ে দিয়ে বাসার বাইরে চলে আসে। এসে শামীম রেহানকে কল দেয়। ছেলেদের ফ্রেন্ডশিপে এই একটা জিনিস অসাধারণ, কোনো ফ্রেন্ড বিপদে পড়ে আসতে বললে একটা মেয়ে ফ্রেন্ড যেখানে 10 মিনিট টাইম নেয়, সেখানে একটা ছেলে 1 মিনিট টাইমও নেয় না। রাজ সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে শামীম আর রেহান চলে এলো। কিরে দোস্ত, তুই তো এই সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরোস না, আজকে এত আর্জেন্ট কল? দোস্ত, আমার সাথে একটা মার্ডার করতে পারবি? কি বলিস এসব? আর কাকে মার্ডার করবি? রাজ শামীম আর রেহানকে পুরো ঘটনা খুলে বলে, কান্নায় ভেঙে পড়ে। দোস্ত, ওই ছেলের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। চল, আর কেউ থাকুক আর না থাকুক, আমি তোর সাথে আছি। ছেলেটিকে তো আমরা যা করার করলাম, কিন্তু মাইকে কে বিয়ে করবে? রাজ, তোদের কোনো আপত্তি না থাকলে আমি বিয়ে করব মাহিকে। আমার হয়তো বাবা মা নেই, ভালো চাকরি নেই, তবে টিউশন পড়িয়ে যা পাবো তা দিয়ে দুজন মানুষ ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো। আঙ্কেল আন্টি কি রাজি হবে? সত্যি তোরা আমার রিয়েল ফ্রেন্ড। আমি আজকেই আব্বু আম্মুর সাথে কথা বলবো। রাজ শামীম আর রেহানকে ছেলেটার ছবি দেয়। ওদের যত পরিচিত আছে সবার কাছে পিকটা পাঠিয়ে দেয়। রাজ ফিরে আসছিল, তখন ম্যামের বাসার সামনে এসে কল দিবে কিনা ভেবে পাচ্ছে না। শেষ কলিং না করে বাসায় চলে যায়। কলিং বেল বাজাতেই ম্যাম এসে দরজা খুলে দেয়। রাজ, ভেতরে আসো। রাজ ভিতরে গিয়ে বসে। তখন ম্যামের বান্ধবী মিম বাড়িতে ছিল না, তাই রাজের অস্বস্তি হতে শুরু হলো। ম্যাম 2 কাপ চা নিয়ে এসে বসলেন। রাজ, তোমার কি এমন হলো যে এত রেগে বেরিয়ে গেলে? আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। রাজ সব ঘটনা খুলে বলে ম্যামের কাছে। ম্যাম অবাক হন পুরো ঘটনা শুনে। এত কিছু ঘটে গেছে এই একদিনের মধ্যে, সত্যি জীবনটা অনেক রহস্যময়। আচ্ছা আজ তাহলে আসি ম্যাম, কালকে ভার্সিটিতে দেখা হবে। কাল তো আমি ভার্সিটিতে যেতে পারবো না। কেন ম্যাম, কোনো সমস্যা? আরে না, কাল আমার আব্বু আম্মু দেশে আসছেন, তাদের আনতে যেতে হবে। তবে কাল বিকেলে তুমি একবার আসবে, আমার আব্বু আম্মুর সাথে পরিচয় করিয়ে দেব। ওকে ম্যাম। রাজ বেরিয়ে আসে, তখন মিম উপরে উঠছিল। রাজকে দেখে মুচকি হেসে উপরে চলে যায়। রাজ কিছু বুঝতে না পেরে চলে আসে। বাসায় আসার পর দেখে তার বাবা মার মুখ কালো, সবাই এই বিষয়টা নিয়ে চিন্তিত। রাজ গিয়ে শামীমের কথা বলে। রাজের বাবা মা কোনো আপত্তিও করেনি, পরদিন তাকে আসতে বলে। রাজ কল করে শামীম আর রেহানকে জানিয়ে দেয়। মাহির রুমের সামনে যায়, চেয়ারে হেলান দিয়ে বসা ছিল, মুখটা মলিন হয়ে গেছে, সারা মুখে কান্নার ছাপ স্পষ্ট। পৃথিবীতে মৃত লাশ দেখে সবাই কাঁদে, কিন্তু জীবিত লাশের দিকে কেউ ফিরেও তাকায় না। আর মানুষ অনেক সময় জীবনে এমন আঘাত পায় যার ফলে সে জীবিত লাশে পরিণত হয়। রাজ গিয়ে মাহিকে ধরে বিছানায় নিয়ে বসায়। চল আমাদের সাথে ডিনার করবি। প্লিজ বোন চল, আমাদের সাথে একসাথে থাকলে তোর ভালো লাগবে, এসব থেকে বেরোতে পারবি। ভাইয়া, তুই চলে যা, আমাকে একা থাকতে দে প্লিজ। আচ্ছা একা থাকবি, এখন আগে খাবারটা খেয়ে নে, কাল তোকে দেখতে আসবে। কি? কে আমাকে বিয়ে করবে? আমি কারো জীবনে অভিশাপ হয়ে যেতে চাই না।
চাই না কারো সুন্দর জীবনকে আমার নোংরা জীবনের সাথে জড়িয়ে নষ্ট করতে। কিসব বলছিস